আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। সম্প্রতি মঙ্গলদৈতে অনুষ্ঠিত মাস্টার্স ক্রিকেটে অংশগ্রহণ করেই শিলচর ভেটারান ক্রিকেটার্স ক্লাব সেমিফাইনালে পৌঁছে যায়। এই প্রতিযোগিতায় এসবিসিসির পারফরমেন্সের সার্বিক মূল্যায়ন করে দলের ম্যানেজার হিমাদ্রি শেখর দাস জানালেন, আমরা বিগত জানুয়ারি মাসের 23 তারিখ থেকে এই টুর্নামেন্টটি শুরু হয়েছিল মঙ্গলদৈ ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টটি সমাপ্ত হয়ে 12 জানুয়ারি 2026 সালে। আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং প্রথমে আমাদের লিগ পর্যায়ে আমাদের 3টি ম্যাচ খেলতে হয়েছে। প্রথম ম্যাচটি আমরা খেলেছিলাম 91 ইয়ার্স ক্লাব গুয়াহাটি। ওই ম্যাচে আমরা জয়ী হয়েছিলাম 4 উইকেটে। দ্বিতীয় ম্যাচ আমরা খেলেছিলাম মেঘালয় ক্রিকেট ক্লাবের সাথে, শিলং ওদের যে টিমটা ছিল। ওই ম্যাচটি আমরা জয়ী হয়েছিলাম 6 উইকেটে। এবং তৃতীয় ম্যাচ আমরা খেলেছিলাম গোলাঘাট ভেটারান ক্লাবের সাথে। ওই ম্যাচটি আমরা জয়ী হয়েছিলাম 5 উইকেটে। তো লিগ পর্যায়ে আমরা 3টি ম্যাচ জয়ী হওয়ার পর আমরা কোয়ার্টার ফাইনাল কোয়ালিফাই করেছিলাম এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচটি আমাদের হয়েছিল গুয়াহাটিরই লেজেন্ড ক্লাবের সাথে। ওই ম্যাচেও আমরা ভালোভাবে জয়ী হয়েছিলাম সম্ভবত 5 উইকেটে। এবং পরবর্তীতে আমরা সেমিফাইনাল ম্যাচ খেলার সুযোগ পাই। সেমিফাইনাল ম্যাচটি আয়োজন হয়েছিল 11 জানুয়ারিতে এবং ওই ম্যাচে আমরা জন্য হেরে যাই। আমরা প্রথমে ব্যাট করে 113 রান করেছিলাম এবং পরবর্তীতে এনএফ রেইডার্স আমাদের ম্যাচ ছিল। ওই ম্যাচটাতে আমরা 4 উইকেটে আমরা হেরে যাই। আমরা 5টা গ্রহণ করেছিলাম এবং আমরা সেমিফাইনাল পর্যায়ে খেলতে পেরেছি। প্রথমবার শিলচর ভেটারান ক্রিকেটার্স ক্লাব সেমিফাইনাল অবধি পৌঁছাতে পেরেছে। ওভারঅল আমাদের পারফরমেন্স ভালো ছিল এবং আগামী বছর আমরা চেষ্টা করব আরো ভালো পারফর্ম করে এবং ফাইনাল খেলার যদি আমরা পারি। তো আমরা দেখেছি শিলচর দল সেমিফাইনালে ব্যাটিং কোলাপস করেছে, কারণ কি? আমাদের টপ অর্ডার সেরকম ব্যাট করতে পারেনি। আমাদের শুরুয়াতটা ভালোই হয়েছিল। ওপেনিং এ অভিক লালা এবং মোশাররফ হোসেন এরা কিন্তু একটা উইকেট পড়ে যাওয়ার পরেই সাথে সাথে আমাদের 2-3টা উইকেট পড়ে যায় এবং আমরা প্রথম 10-11 ওভারেই আমাদের 6 উইকেট পড়ে গেছিল। সেই জায়গা থেকে অভিষেক নিয়োগী এবং আমাদের অলরাউন্ডাররা যারা ছিলেন শম্ভু রায় এবং অমিতাভ দাস, ওরা কিছুটা আমাদেরকে ড্যামেজ কন্ট্রোল করে ওরা কিছুটা সম্মানজনক করে আমরা নিয়ে গেছিল। যদিও আমরা ভালো ফাইট করেছি ম্যাচে এবং প্রথম ওভারেই আমাদের প্রীতম দাসের বলে 2টি ক্যাচ মিস হয়ে যায়, যেটার আমরা খেসারত হয়েছে এবং আমরা এইসবের পরেও আমরা ম্যাচে কামব্যাক করেছিলাম। একটা সময়ে 24 বলে 24 রানের প্রয়োজন ছিল। তখন একটা 2টা আমাদের হোয়াইট বলে 5 রান চলে যায়। তো সেটাতে রানের সংখ্যাটা কমে যায় এবং প্রেশারটা নেমে আসে। তারপরেও আমরা শেষ ওভার অবধি আমরা ফাইট করেছি। আর ওরাও পুরো এক্সপিরিয়েন্স দল, NF12 দল, সব প্রাক্তন রঞ্জি খেলোয়াড়রা ছিল ওদের দলে। তো ওরা ওই ম্যাচটা শেষের দিকে জয়ী হতে সক্ষম হয়। হাইলাকান্দিতে জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত আসাম প্রিমিয়ার ক্লাব ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে 4 ফেব্রুয়ারি। এ ব্যাপারে আকাশবাণীকে জানিয়েছেন হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব কৃষ্ণেন্দু দাস। হ্যাঁ, আমাদের হাইলাকান্দি ডিএস এর সেমিফাইনালিস্ট 4টে টিম হয়ে গেছে। 4টে টিম উঠেছে ব্লাডমাউথ, বিসিএস, রাইজিং ইয়ংস্টার আর উইনসাম অর্গানাইজেশন।
তো প্রথম সেমিফাইনাল হবে ব্লাডমাউথ এবং বিসিএস এর মধ্যে 30-31 জানুয়ারি। কারণ আমাদের প্রজাতন্ত্র ভেতরে মাঠ নিয়ে গেছে ডিসি মহোদয়, এর জন্য আমাদের একটু বিলম্ব হচ্ছে। আর সেকেন্ড সেমিফাইনাল উইনসাম অর্গানাইজেশন আর রাইজিং স্টারের মধ্যে হবে 1 এবং 2 ফেব্রুয়ারি। 3 তারিখ রেস্ট থাকবে, 4-5 ফাইনাল হবে। 4-5 দুদিন ফাইনাল হবে। হ্যাঁ, এখন তো সেমিফাইনাল ফাইনাল 2 ডেজ হয়ে গেছে, এর জন্য 30-31 ফার্স্ট সেমিফাইনাল, 1-2 সেকেন্ড সেমিফাইনাল, 3 তারিখ রেস্ট থাকবে, 4-5 ফাইনাল হবে। তো প্রথম সেমিফাইনালে দল কি ছিল, কোন কোন টিম? ব্লাডমাউথ ক্লাব এবং প্রথম সেমিফাইনাল খেলবে রাইজিং ইয়ংস্টার এবং উইনসাম অর্গানাইজেশন। সেকেন্ড সেমিফাইনাল খেলবে ব্লাডমাউথ ক্লাব এবং বিসিএস হাইলাকান্দি। তো এবারে খেলা মোটামুটি শেষের দিকে এসেছে। হ্যাঁ, এখন শেষের দিকে এসে গেছে। এখন দেখা যাক, এখন 2 ডেজ তো কতদিন হয়েছে 2 ডেজ খেলা হয়নি। আশা করছি যে খেলাগুলো জমবে। তো এ পর্যন্ত খেলাগুলো মোটামুটি জমে উঠেছিল। হ্যাঁ, জমে উঠেছিল। আর কিন্তু আমাদের তো লিগ খেলা শেষ হওয়ার পরে আমাদের ডিসি মধ্যে মাঠ নিয়ে গেছেন, তার জন্য তো তোমরা এটা তো আমাদের কিছু করার থাকে না, এর জন্য তো খেলাটা বিলম্ব হচ্ছে আর কি, নাহলে তো খেলা শেষ হয়ে যেত। তো যারা স্থানীয় ক্লাবগুলো যারা ভালো করছে তাদের নিশ্চয়ই নজর কেড়েছে এর মধ্যে দর্শকদের। হ্যাঁ, এগুলো তো স্থানীয় ক্লাবগুলি দিয়ে হয়। হ্যাঁ। কারণ ওই 10টা টিম ছিল আমাদের, এই 10টা টিমের মধ্যে এই 4 টিমে বেরিয়েছে। তো খেলা কোন কোন টিমের উল্লেখযোগ্য হয়েছে বলা যায় কি? না, সবটি খেলাই ভালো হয়েছে। মানে উল্লেখযোগ্য বলতে কোনো ম্যাচ হয়নি, মানে একতরফায় মানে জিতেছে হারেছে ঠিক আছে, কিন্তু একদম ক্লোজ ম্যাচ কোনোটাই হয়নি। মানে 20 রান 25 রান এরকম ম্যাচ হয়েছে, 2 রান 3 রানের ম্যাচ, ক্লোজ ম্যাচ একটা হয়। তো এই খেলার পর আর কোনো হ্যাঁ, এই খেলার পর আমি মানে আমাদের ফার্স্ট ডিভিশন লিগটা মানে সেরে নিতে চাচ্ছি। এখন দেখা যাক, মানে যদি যা প্রবলেম না করে তাহলে তো আমি চাচ্ছি যে ফার্স্ট ডিভিশন লিগটা সেরে নেব। ফেব্রুয়ারি মাসেই হয়ে যাবে। ফেব্রুয়ারি ম্যাচটা শেষ করে নেব। কারণ এরপরে আমাদের কোনো যদি ডিস্ট্রিক্ট খেলা দিয়ে দেয় তাহলে তো প্রবলেম হয়ে যাবে। মানে কোয়া যায় না তো এসে কোন সময় আমাদেরকে দিয়ে দে, ম্যাচ দিয়ে দে। আসাম ক্লাবের সেকেন্ড রাউন্ডে দিয়ে দিতে পারে, এটা তো ঠিক নেই। ক্রিকেট মৌসুমের শুরু হওয়ার পর একটার পর একটা লেগেই থাকে। হ্যাঁ, এতে সেকেন্ড ডিভিশন শেষ হলো, এখন ক্লাব শেষ হচ্ছে, তারপরে ফার্স্ট ডিভিশন করাতে হবে। তো মাঠে স্থানীয় প্লেয়াররা প্রস্তুতি চালাচ্ছে নিশ্চয়ই বিভিন্ন। হ্যাঁ, মাঠে তো প্র্যাকটিস চলছে, যারা করতে পারছে করছে। যারা দেখেন এখন মানে পরিকাঠামো বানানো আছে, এখন প্লেয়ার তো আমরা ঘর থেকে নিয়ে টানিয়ে আসতে হবে, প্লেয়ার এগিয়ে আসতে হবে। পরিকাঠামো বানানো আছে, এখন প্লেয়ার তো আসতে হবে এগিয়ে। আমরা তো ঘরে ঘরে গিয়ে তাকাতে পারবো না কোন প্লেয়ার আছে কোন প্লেয়ার নেই। আমরা পরিকাঠামো বানিয়ে দিয়েছি, এখন যার কপালে যেটা। তাছাড়া জেলার বিভিন্ন অঞ্চলে যেসব ক্রিকেট অনুষ্ঠিত হয় সেগুলোর সঙ্গে সব জেলা ক্রীড়া সংস্থার যোগাযোগ থাকে নিশ্চয়ই। হ্যাঁ, সব যোগাযোগ থাকে, কোনো প্রবলেম থাকে না আমাদের। আমাদের এবারে যে কমিটি গঠন হয়েছে এটা খুবই ভালো, সবের দায়িত্ব নিয়ে কাজ করছে, সবার সাথে হেল্প বানিয়ে নিচ্ছে, কেউ যদি হেল্প লাগে করিয়ে দিচ্ছে। তো ভবিষ্যতে স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেল খেলার স্বপ্ন দেখা যায়? স্টেট লেভেলে তো স্বপ্ন দেখা যায়, এখন দেখা যায়। কারণ আমাদের একটা খালি হোটেল হয়ে গেলে মানে আমরা তো এখন একটা হোটেল লাগে আর কি, 3 স্টার হোটেল হয়ে গেলে আমরা মোটামুটি। এখন তো স্টেট লেভেল খেলাগুলোই তো করতে হোটেল একটা ভালো লাগে, যার জন্য আমরা একটু পিছিয়ে আছি আর কি। এ ব্যাপারে কোনো চিন্তা ভাবনা রয়েছে কি আপনার হোটেলের বা নিজস্ব থাকার ব্যবস্থা করার কোনো? না, আমরা তো ইউথ হোস্টেল একটা হয়েছে, ইউথ হোস্টেল প্লেয়ারের জন্য ইউথ হোস্টেল একটা হয়েছে, এটা ওপেনিং হয়নি, এটা ওপেনিং হয়ে যাবে, কাজ শেষ হয়ে গেছে, বেশি দিন না, আরো মাস দেড়ের মধ্যে ওপেনিং হয়ে যাবে। এটা চালু হয়ে গেলে এই সমস্যা প্লেয়ার গুলো এসে থাকতে পারবে, বাইরের প্লেয়ার গুলো এসে থাকতে পারবে।
প্লেয়ারের জন্য বানানো আছে, প্লেয়ার হোস্টেল। তাছাড়া মেয়েদের ক্রিকেটও হ্যাঁ, হতে পারে। মেয়েদের ক্রিকেটও আমি একটা দেখছি, ওই মানে ফার্স্ট ডিভিশনে পরে যদি একটা মেয়েদের ক্রিকেট করানো যায় 2-3 ক্লাব মিলিয়ে। হুম, হুম, হুম। আমাদের তো তাহলে বেশি ক্লাব নেই, বেশি হ্যাঁ, প্লেয়ার নেই, 2-3 ক্লাব হলেই হয়ে যাবে। সম্ভবত হাইলাকান্দির মেয়েরা ক্রিকেটে এগিয়ে রয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, এগিয়ে আসছে, এখন দেখা যাচ্ছে তো আসছে। হুম, হুম, ওরা তো ইউনিভার্সিটি একটা মানে ফ্রেন্ডলি ম্যাচ আছে, ওটা কালকে খেলতে যাবে। হুম, হুম, হুম। তো মেয়েদের ক্রিকেটের জন্য কোচ রয়েছে কি আলাদা? না, আলাদা কোচ নেই, এমনি আমাদের যে আলামান মজুমদার ওই করাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। শ্রীভূমি জেলার প্রত্যেক স্কুলে বর্তমান সময়ে ক্রীড়া শিক্ষক থাকা দরকার বলে মন্তব্য করলেন শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার আজীবন সদস্য বিমান বিহারী সিং। তিনি বললেন, আমরা ডাইরেক্টর অফ স্পোর্টসের কাছে আমরা আবেদন রেখেছিলাম যে আগের মতো প্রত্যেকটা স্কুলে পিআই পোস্ট করে একটা ছিল, যারা খেলাধুলা চালিয়ে যেত এবং তারা সেই খেলাধুলা কীভাবে চালাতে হয় বা কীভাবে খেলতে হয় সেই অনুশীলনগুলো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দিতেন। আমরা সেটা খুব উপকৃত হয়েছিলাম আগে। এখন এক জেলাতে একটা স্কুল বাদে হয়তো আর কোনো পিআই নাই। আমরা অনুরোধ রেখেছিলাম যে প্রত্যেক বিদ্যালয়ে পিআই, একজন করে পিআই দেওয়ার জন্য, খেলাধুলার উন্নতির জন্য। বহুদিন হয়েছে, সেই কথাগুলা আসাম সরকারের কাছে গেছে, কিন্তু কোনো ফল হয়নি। কোনো শিক্ষক কর্তৃক খেলাধুলা চালিয়ে যান, কিন্তু কোনো ট্রেন টিচার মানে পিআইয়ের মতো কোনো টিচার আমাদের এখানে নেই। সেটায় অনেক ক্ষতি হচ্ছে। স্কুল লেভেল থেকে তো ছেলেরা এই বড় আসরে আসবে, তো এই জায়গাটা এখনো পূর্ণ হয়নি। তো আমাদের প্রত্যেকটা জেলা ক্রীড়া সংস্থাই এই ব্যাপারে ওয়াকিবহাল এবং প্রায়ই সরকারকে এই কথাগুলি তুলে ধরছেন, এবং হয়তো এই সরকার কর্তৃক আবার আমরা প্রত্যেক বিদ্যালয়ে একজনে করে পিআই আমরা পাবো, আমি আশাবাদী। তো আগে তো আপনার সময় স্কুলের কম্পিটিশন হতো, সামার ক্যাম্প হতো, স্কুল উইন্টার স্কুলের প্রতি খেলাধুলার দায়িত্ব এখন দিয়েছেন। আগে তো জেলা ক্রীড়া সংস্থা বা কোনো স্কুল কর্তৃক এই টুর্নামেন্টগুলো পরিচালনা হতো, মানে এই স্কুল টুর্নামেন্ট যেগুলো হতো ইন্টার ডিস্ট্রিক্ট। আমাদের এখানে ছিল করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর মিলিয়ে আমরা টুর্নামেন্ট আয়োজন করেছি। এটা একটা বিশাল ব্যাপার ছিল। তো এগুলা বহুদিন ধরে বন্ধ, এবং স্কুল লেভেলে খেলাধুলার দায়িত্ব যেমন জেলা ক্রীড়া সংস্থা কিছুটা নেই, স্কুল লিগ, ফুটবল লিগ, ক্রিকেট লিগ, ভলিবল, এগুলা জেলা ক্রীড়া সংস্থায় করা, কিন্তু মূল দায়িত্ব কিন্তু সরকার দিয়েছে। প্রত্যেকটা জেলায় একজন করে স্পোর্টস অফিসার দিয়েছে। ওরার দায়িত্ব হলো এই স্কুল থেকে প্লেয়ার বার করা এবং সেটা রাজ্যিক স্তরে খেলার উপযুক্ত করার এবং রাজ্যিক স্তরে কম্পিটিশনে অংশগ্রহণ করার। সেটার ঘাটতি আছে আমাদের 3টা জেলায়, সেই দিকেও দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে। জেলা ক্রীড়া সংস্থাগুলো আমরা অনুরোধ করব আপনারা সরকারের সাথে আলোচনা করে এর বিহিত একটা ব্যবস্থা করার জন্য। আগে স্কুল টুর্নামেন্ট মানে বিরাট ব্যাপার। স্কুল টুর্নামেন্টের খেলা অনেক ভালো স্ট্যান্ডার্ডে খেলা হতো করিমগঞ্জে, আমরা দেখেছি। বা এইটা স্কুলের টুর্নামেন্ট না আর কেজন চলছে আমরা বুঝতে পারি না, এমন মানে খেলাধুলা এখানে স্কুল লেভেলে হতো আর কি। তো এইসব চেষ্টা করলে হয়তো আবারও ওইগুলা ফিরে আসবে। আর যদি এরকম প্রতিযোগিতামূলক না থাকে খেলোয়াড়দের মধ্যে, খেলায় এগিয়ে যায় না। তো এইরকম যদি ইন্টার ডিস্ট্রিক্ট এই জোন হিসাবে, যেমন করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি মিলে যদি স্কুল টুর্নামেন্টগুলো হতো আগের মতো, নিশ্চয়ই ফুটবলার আমরা পেতাম। তাই আশা করব 3টা জেলায়
একসঙ্গে বসে এগুলার কিছু ফুটবলের উন্নতি করবে, এগুলার চেষ্টা নেবে। এবং সরকারকে অনুরোধ করছি যে সরকার কর্তৃকও এইগুলার প্রতি দৃষ্টি দেওক, যে আমাদের নতুন প্রজন্ম থেকে অনেক খেলোয়াড় আসাম পেতে পারে, তার জন্য চেষ্টা করতে। তখনকার সময় তো দর্শক ভর্তি, মানে মাঠে প্রচুর দর্শক ছিল। মাঠের দর্শক মানে দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না, এরকম দর্শক হতো স্কুল টুর্নামেন্টে। আর কে জন্য তো হতোই, কিন্তু স্কুল টুর্নামেন্ট বিশেষ করে আমাদের এখানে পাবলিক স্কুল এবং নীলমণি স্কুল দুইটা খুব ভালো স্কুল ছিল, গভর্নমেন্ট স্কুল তিনটা। তো এদের খেলাধুলা হলে লুকে লুকারণ্য, যেমন ছাত্ররা মাঠে সবাই উপস্থিত থাকতো, তৎসঙ্গে ক্রীড়াপ্রেমী জনসাধারণ যারা করিমগঞ্জের আছেন তারাও এই বিশেষ খেলাগুলা তারা পর্যবেক্ষণ করতেন, দেখতেন, আনন্দ পেতেন। এবং সেখান থেকে অনেক ফুটবলার আমরা পেয়েছি এবং ওরাও রাজ্যিক দলে অনেক ফুটবলার খেলেছে। এখন তো মাঠের দর্শকের অনেক অভাব, তার কারণটা কি? তবে ফুটবল যদি আমি ওই যে আমন্ত্রণমূলক ফুটবলের কথা বললাম, এগুলো যদি আবার চালু হয়, ফুটবলের প্রতি আগ্রহ বাড়বে। আর ওই যে পিআই যারা আছেন, আগে পিআইর একটা দায়িত্ব ছিল যে স্কুলের খেলার সময় সব ছাত্রকে নিয়ে মাঠে থাকবার একটা নির্দেশ প্রত্যেক স্কুলের অধ্যক্ষরা দিতেন। এখন নেই এগুলা। আবার যদি চালু হয়, পিআই পোস্টিং হয় প্রত্যেকটা স্কুলে, তবে নিশ্চয়ই এগুলো আবার মাঠে সেই রকম দর্শকের সমাগম হবে বলে আমি মনে করি। তো আপনাদের সময়ে কি কি ইভেন্ট হতো স্কুল লিগগুলোতে? স্কুল তো আগে ছিল, এই যে বললাম ইন্টার ডিস্ট্রিক্ট, যেটা ফুটবল হতো আর কি, ইয়েতে মানে ফুটবল নয়, এই অ্যাথলেটিক্স মিট এবং ফুটবল একসাথে হতো স্কুলে। প্রত্যেকটা স্কুল পার্টিসিপেট করতো সেখানে সব খেলা ছিল। অ্যাথলেটিক্স, সমস্ত অ্যাথলেটিক্স যত আইটেম আছে, অ্যাথলেটিক্স হতো, ফুটবল হতো, ভলিবল হতো, ক্রিকেটও হতো। এটা একটা বিরাট ব্যাপার, যেখানে হতো একবার করিমগঞ্জ, একবার শিলচর, একবার হাইলাকান্দি, ঘুরে ঘুরে সেটা হতো। এবং প্রত্যেক আইটেম, বিশেষ করে অ্যাথলেটিক্স, তারপরে এইগুলা মেজর যেগুলা ফুটবল, ভলিবল, ক্রিকেট, হকিটা হতো না। কিন্তু এই টুর্নামেন্টে অনেক দর্শক থাকতো, অনেক লোক থাকতো এবং 3 ডিস্ট্রিক্টের প্লেয়ার একটা বাছাইয়ের পর্ব সেখান থেকে হয়ে যেত। তো সেই দিনগুলা আবার ফিরে আসুক, আবার খেলার প্রতি ছেলেরা উৎসাহ হোক, জীবনে ওরা প্রতিষ্ঠিত হোক খেলার মাধ্যমে। এখন তো খেলার একটা গুরুত্ব আছে, ভালো খেললে, রাজ্যিক স্তরে খেললে ভালো চাকরি পাওয়া যায়, এগুলোও আছে। আমি এই প্রজন্মের প্রত্যেক যুবক যুবতীকে অনুরোধ করছি, আপনারা খেলার প্রতি এগিয়ে আসুন এবং খেলার মান যার যার জেলাতে এগিয়ে নিয়ে যান, এটাই আমার অনুরোধ রইল তাদের কাছে। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।